শুভ উদ্বোধন উপলক্ষে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী পরিচালনা কমিটি কর্তৃক যে সাংস্কৃতিক উপকমিটি সেটার আয়োজনে আজকের অনুষ্ঠান। এখানে আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমরা এখনই আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি অনুষ্ঠান শুরুতেই আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য জনাব হুমায়ুন কবির বিন্দুকে অনুরোধ করছি। আমি আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য আমি এই মুহূর্তে অনুরোধ করব বিশিষ্ট কণ্ঠশিল্পী রবি চৌধুরীকে। আজকে নির্বাচনী গান ও কবিতা উদ্বোধনের প্রধানমন্ত্রী তার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল স্টালিন ভাই সহ কপি খেতেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া জায়গায়, এই আবার এখন আজকে দেখা। আর মুনির খান আমার ছোট ভাই অনেক পরিশ্রম করছেন, তো সেই জন্য আমাকে ফোনে জানালো। একটা গান আমার গাওয়ারও কথা ছিল, আমার যেহেতু চট্টগ্রাম যাওয়ার কারণে গাওয়া হয়নি। যাক, আমি জাসাসকে অনেক সময় দিয়েছি, একটা সময় রমনা বটমূল্যে শত শত প্রোগ্রাম করেছি। রেজাবুদ্দুল্লাহ ভাই ছিলেন, মালিক ভাই ছিলেন, রাজীব ভাই ছিলেন, বাবুলা। তো এখন যারা জাসাস করেন ওরা হয়তো আমাকে অনেকে চেনেও না, আবার আমিও চিনি না তাদেরকে। আমি 2003 সালে আমাদের বেগম খালেদা জিয়ার সফর সঙ্গে ছিলাম, সেখানে আমি আর শাকিলা জাফর, তারেক রহমান সাহেবও ছিলেন। যাক, আমি যদিও দলে সরাসরি জড়িত নই, কিন্তু আমি জাতীয়তাবাদী দলকে অনেক ভালোবাসি, পছন্দ করি, এটা সবাই জানে। সেই কারণে আমাকে প্লট দেওয়া হয়নি, এটা আমি বলি সবসময়। প্লট দরকার নেই, আমি সবসময় জাতীয়তাবাদী দলের সঙ্গে আছি, থাকবো। শুভকামনা। ধন্যবাদ। আমরা যেই অনুভূতি যাই প্রকাশ করি আমরা একটু সংক্ষিপ্তভাবে, কারণ অনুষ্ঠানটা উদ্বোধন অনুষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন, আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে অনুভূতি প্রকাশ করার জন্য আমি অনুরোধ করব চিত্রনায়ক ওমর সানিকে। সবাইকে আসসালাম। আসলে রবি যেটা বললো সেটার সূত্র ধরে বলি। 95 সম্ভবত যখন নাকি রাজীব ভাই বেঁচে ছিলেন, আমি মৌসুমী কোকো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যখন যাই, আমি এটা এই একটা অনুভূতি আমি একটু কয়েকদিন আগে বলেছিলাম। আমি যখন নাকি মদিনাতে ছিলাম, সেখানে বসেই আমি একটা ভিডিও ছেড়েছিলাম। সেই ভিডিওটা হচ্ছে যে 97-এ আমার ছেলে, প্রথম ছেলে ফারদিনের জন্ম হওয়ার পরে 97-এ
ঠিক কিছু পরে কোথায় সম্ভবত 98-এ কোকো ভাইয়ের বিয়েটা হয়। সে অনুষ্ঠানে রাজীব ভাই সহ আমরা সবাই ছিলাম এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন উপস্থিত। আমরা খাওয়াটা কমপ্লিট করলাম এবং মৌসুমীকে বলল যে তোমার ছেলে কি অবস্থা, কারণ আমার ছেলে হচ্ছে গেস্ট্রোকার্ডিয়াক, মানে রাইটে হার্ট, আলহামদুলিল্লাহ এখনো সুস্থ আছেন, ভালো আছেন। এবং আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম ওনার দিকে যে এত খবর কিভাবে রাখে। তখন তো ফেসবুক ছিল না, কিচ্ছু ছিল না, অলমোস্ট একটা পেজারের মতো আমরা ব্যবহার করতাম। সেই টাইমটায় আমাকে বললো যে শোনো পাগলা, সুন্দর করে সংসার করো, সুন্দর করেই করো। তো আমি এটাই বলছিলাম যে আলহামদুলিল্লাহ প্রায় 32-33 বছর হয়ে গেল আমার মৌসুমীর সংসার। আমি বোধহয় কথা রাখতে পেরেছি। আজকে পৃথিবীতে নাই, আল্লাহ তার জান্নাত নসিব করুক। আর একটাই খালি কথা বলবো যে মনির খান, আমি ওদিন একটা কথা বলেছিলাম মনির, যে তোমার কথা এবং আমার ছেলে ফারদিনের কথা আমার কাছে একই মনে হয়। ওকে অনেক বেশি ভালোবাসি, ওকে অনেক বেশি পছন্দ করি। অনেক চড়াই উৎরাই গেছে এই 16-17 বছরে, সেগুলি টেনে আনার কোনো সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি আমাদের দেশটা ভালো থাকুক এবং অনেক সুন্দর একটা সময় আসবে 12 তারিখের পরে, এবং সুন্দর এই সময়টা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু বলবো যে আমাদের যেন হায়াতে তৈয়বা দান করেন, একটা সুন্দর আর দারুণ একটা বাংলাদেশ দেখবো তারেক সাহেবের নেতৃত্বে। এবং এই আশা নিয়েই থাকছি। এবং কবিতার গান তো এটা আমাদেরই একটা অংশ। এখানে সঙ্গীতের অনেক মানুষ আছেন, সঙ্গীতের বাইরেও আছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। এবং রিজভী ভাই মঞ্চে বসা, তার দীর্ঘায়ু কামনা করি, তার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ওমর সানিকে। আমাদের মাঝে এখানে অনেক বিশিষ্ট উপস্থিত আছেন। আমাদের মাঝে বিশিষ্ট কণ্ঠশিল্পী কনক চাপা উপস্থিত আছেন, বিশিষ্ট সঙ্গীত পরিচালক মাসুদুজ্জামান মিন্টু উপস্থিত আছেন, বিশিষ্ট গীতিকার মুন্সি ওদুদ উপস্থিত আছেন, কণ্ঠশিল্পী রেখা সুফিয়ানা, সাব্বির, মঈন, পিয়াল হাসান, হাবিব, আমাদের সোহেল মেহেদি, আমাদের এই কমিটির সদস্য জাসাস নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন উপস্থিত আছেন, জাসাস নির্বাহী কমিটির সদস্য টাইগার সোহেল উপস্থিত আছেন, মইনুল হাসান ভাই আমাদের বিশিষ্ট সঙ্গীত পরিচালক উপস্থিত আছেন জাসাস ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফুল ইসলাম স্বপন, কেন্দ্রীয় সদস্য আশরাফুল ইসলাম দীপন সহ জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট সাংবাদিক এস এম মনির হোসেন সহ অনেকেই। আমরা আরো যাদের যদি দুই একজন মনির, কণ্ঠশিল্পী মনির যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ নাম যদি বাদ থাকে একটু জানাবেন আমাকে। এ পর্যায়ে মিন্টু ভাই না, মাকসুদুজ্জামান মিন্টু ভাইকে তার অনুভূতি প্রকাশ করুন। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী গান এবং কবিতার উদ্বোধনী অনুষ্ঠান। তো আমরা সাংস্কৃতিক কর্মীরা সবসময় একটু অবহেলিত থাকি। তো এই প্রথম সাংস্কৃতিক কর্মীদের নিয়ে একটি নির্বাচনী উপকমিটি গঠন করা হয়েছে। এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামীতে সরকার গঠন হলে আমরা সুন্দর একটি পরিবেশে মুক্ত সাংস্কৃতিক আন্দোলনে সাংস্কৃতিক জগতের সাথে থাকতে পারবো। সংস্কৃতি আসলে সব দেশের মূল। তো আমরা আশা করব বিএনপি সরকার গঠন করলে আমাদের সংস্কৃতিকে সজাগ রাখবে, ভালো রাখবে, এবং আমরা যেন সংস্কৃতি কর্মীরা সুন্দরভাবে ভয়হীনভাবে কাজ করতে পারি সে ব্যাপারে একটি ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ। ধানের শীষ জয়যুক্ত হোক এই কামনা করছি।
আপনি যে আপনার শাশুড়ি যে বিএনপির সংসদ সদস্য ছিল এটাও দেন, রিজভী ভাই আছে, আপনি বলেন 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 পরিচয় দেন। ধন্যবাদ মিন্টু ভাইকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রাজীব, উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহসভাপতি ডক্টর জাহিদ ভাই সহ নেতৃবৃন্দ। এর পর্যায়ে সংক্ষিপ্তভাবে অনুভূতি প্রকাশ করছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সিনিয়র যুগ্ম আহ্বায়ক কণ্ঠশিল্পী কনক চাপা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় রিজভী ভাই সহ সকল সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম। আমরা জানি যে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের গানগুলো কিভাবে কাজ করেছে, কিভাবে মানুষকে উজ্জীবিত করেছে, সেই অনুভূতিটা এখনো কাজ করে। এখনো সেই গানগুলো শুনলে আমাদের রক্ত চলাচল বেড়ে যায়। আমি বিশ্বাস করি আমাদের এই নির্বাচনী গান, নাটিকা, আবৃত্তি সব কিছু একইভাবে কাজ করবে, কারণ গান আসলে আমাদের মনের মধ্যে একটা থেরাপির মতো কাজ করে। সেই জায়গা থেকে আমি খুবই গর্ববোধ করছি যে আমি এই কর্মযজ্ঞে ছোট্ট হলেও একটা গানে অংশগ্রহণ করেছি। আমি আশা করছি আমাদের জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করবে। সেই জন্যই আমরা সবাই একত্রে কাজ করে যাচ্ছি। আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। অনেক দিন হলো আমরা পথ চেয়ে আছি। বাংলাদেশের বয়স কিন্তু অনেক হলো, এখন আর এই ভাঙাচোরা দেখতে ভালো লাগে না। আমরা আসলে একটা শান্তির বাংলাদেশ চাই, এবং সেই বাংলাদেশের জন্য একটা মন্ত্র হলো আমার আগে আমরা, আমাদের আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কনকাকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই উপকমিটির সদস্য বিশিষ্ট কবি মানব সুরাত, উপস্থিত আছেন এই কমিটির সদস্য নাট্যকার মাইদুল রাকিব সহ অনেকেই উপস্থিত আছেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী গান ও কবিতা অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব মনির খান, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, 90-এর গণ উত্তরের অন্যতম কিংবদন্তি, আমাদের সকলের সর্বজন শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট নুরুল কবির রিজভী ভাই, উপস্থিত আমার সামনে আমার প্রাণপ্রিয় শিল্পী ভাই এবং বোনেরা, সেই সাথে সাথে আজকে অনুষ্ঠানের সুযোগ্য সঞ্চালক, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম সদস্য সচিব, আমাদের সকলের প্রিয় রকুন ভাই সহ আমার সাংবাদিক ভাইরা, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার বিশ্বাস আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক এবং কর্মী। আপনাদের প্রত্যেকের কাছে আমার উদারত আহ্বান থাকবে, আপনারা অতীতে যেভাবে 71 সালে মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছেন, আগামী দিনেও একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনারা যে প্রত্যয় নিয়ে আজকে এখানে এসেছেন, আপনাদের গান, আপনাদের আবৃত্তি, আপনাদের যে সৃজনশীলতা, সেটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ রেখেই আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জওহরলাল নেহরু, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জান্নাতবাসী ও জাসাস জিন্দাবাদ। আজকে অনুষ্ঠান সফল হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ খোকন ভাই।
শেষ প্রান্তে আমাদের এখানে এই মাঝে আমাদের মাঝে উপস্থিত আছে ডাক্তার আওয়াল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি, বিএনপি নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্য এবং এই উপকমিটির টিম লিডার বা আহ্বায়ক বিশিষ্ট কণ্ঠশিল্পী জনাব মনির খান। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনী গান ও কবিতা উদ্বোধনী আয়োজনে আজকের এই আয়োজনের সভাপ্রধান বাংলাদেশ জাতীয় দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, নির্বাচনী পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সচিব বড় ভাই অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, আন্তর্জাতিক বিষয় সম্পাদক আনোয়ার হোসেন খোকন ভাই, উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশের সুপরিচিত মুখ কণ্ঠশিল্পী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী, বিএনপি নেত্রী কনকাপা, উপস্থিত চলচ্চিত্রের ঝড় তোলা নায়ক অমর সানি ভাই, বাংলাদেশের আরেকজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী রবি চৌধুরী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জনাব মুন্সি ওয়াদুদ, উপস্থিত রয়েছেন আমাদের সাথে যারা এই গানগুলিতে কণ্ঠদান করেছেন রেখা সুফিয়ানা, মুহিন, সাব্বির, সোহেল মেহেদি, হাবিব, মনির, আমাদের বিপাশা, অসংখ্য শিল্পী এখানে কণ্ঠদান করেছেন। রাজীব ছিল এখানে, সাব্বির আছে, আশিক আছে, অসংখ্য শিল্পী সমন্বয়ে গানগুলি আমরা তৈরি করেছি। দীর্ঘ 17 থেকে 18 বছর এই যে একসাথে হয়ে স্টুডিওতে একটা মাইক্রোফোনে এক জায়গায় হয়ে চা খাওয়া, স্যান্ডউইচ খাওয়া, গল্প করা, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক সবাই মিলে হই হুল্লা করে গান করার পরিবেশ দীর্ঘ 17 বছর আমরা পাইনি। দরজা বন্ধ করে চুপি চুপি কথা বলে সময় পার করতাম, গোপনে গান গাইতাম। যদি কেউ দেখে ফেলে হয়তো এই গানের বদলে মেশিন গান বুকে ধরবে, এই আতঙ্কে ছিলাম। 17 বছরে টেলিভিশন, রেডিও, শিল্পকলা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে কোনো প্রোগ্রামে আমাদেরকে খোঁজখবর নেওয়া হয় নাই, বরং অনেক অনুষ্ঠানে কনকাপা সাক্ষী। আমরা দীর্ঘদিন এক অনুষ্ঠানে যাচ্ছি, স্টেজে পা রাখছি, এমন সময় বলেছেন আপনারা বিএনপি, আপনাদের মধ্যে অনুষ্ঠান করা যাবে না। মনে আছে গাজীপুরের অনুষ্ঠান, আমরা চোখের পানি ফেলতে ফেলতে ফিরে এসেছি। অথচ আমাদের সামনে দিয়ে আমাদের শিল্পীরাই অট্টহাসি দিয়ে স্টেজে উঠে গান গাচ্ছে। এই চাপা বেদনা, চাপা কষ্ট বুকের ভিতরে তিল তিল করে পাহাড় সমান ব্যথা জমেছিল। 17 থেকে 18 বছর পর আল্লাহর হুকুমে বাংলাদেশের একটা আন্দোলন, সেখানে বিএনপির ভূমিকা, সারা বাংলাদেশের মানুষ একসাথে হয়ে বিতাড়িত করবার পর মুক্ত বাতাস, মুক্ত আবহাওয়া গ্রহণ করার সৌভাগ্য সবার হয়েছে। ফিরে এসেছেন আমাদের প্রাণের মানুষ, বাংলাদেশকে নতুন করে সাজিয়ে গুছিয়ে তোলার যে যোদ্ধা রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান, দেশনেত্রী আপসীর নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান। উনি দীর্ঘ 17-18 বছর পর ফিরে এসে প্রমাণ করলেন, দেশনেত্রী যে কথাটি বলতেন, বিদেশের মাটিতে কোনো সুখ শান্তি আমার নাই, এদেশের মাটি মানুষ আমার শেষ ঠিকানা। এয়ারপোর্টে নেমে জুতা খুলে, মোজা খুলে, খালি পায়ে মাটির উপর দাঁড়িয়ে এক মুঠো মাটি বুকে ধরে আঁকড়ে প্রমাণ করলেন, মা যা বলেছেন সন্তান অক্ষরে অক্ষরে পালন করলেন। প্রতিটি মানুষ তখন টেলিভিশনের দিকে তাকিয়েছিল, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি পদক্ষেপ গুনে 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 মানুষ হিসাব করেছেন। আজকে প্রায় 2টি বছর ধরে জনাব তারেক রহমান বক্তব্য রাখছেন বিভিন্ন মিডিয়াতে,
হাজার হাজার মানুষের চোখ ভুল ধরার জন্য, তাকে বিতর্কিত করার জন্য একটি শব্দকে নিয়েও বিতর্কিত করতে পারে না। এই হলো বংশের পরিচয়। কাককুকিলি ডাকি বর্ণ, ডাক ডাকিলে ভিন্ন ভিন্ন, নয় মুরব্বী কয়, ব্যবহারে বংশের পরিচয়। সেটি তারেক রহমান প্রমাণ করেছেন। আজকে যে আয়োজনের প্রধান আমাদের বড় ভাই রিজভী ভাই, বাবাদের মুখে শুনেছি ছোট্ট জীবনে প্রমাণ পেয়েছে বিপদে বন্ধুর পরিচয়। এই বিএনপি যতবার আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের রসনলে পড়েছেন, অনেক নেতা অনেকভাবে নিজের জীবন বাঁচানোর জন্য গা ঢাকা দিয়েছেন। একটা মাত্র মানুষ, একটা মাত্র ব্যক্তি, একটা মাত্র নেতা, যাকে আমরা আধারে পেয়েছি, আলোতে পেয়েছি, দিনে পেয়েছি, রাতে পেয়েছি, সকালে পেয়েছি, সন্ধ্যায় পেয়েছি, সব সময় তাকে আমরা পেয়েছি। সেই প্রিয় মানুষটি বাংলাদেশের আন্দোলনের কথা যদি চোখ দিয়ে একবার দেখতে চাই, প্রত্যেকটা আন্দোলনের মাঝখানে তাকে পেয়েছে। অসুস্থ মানুষ কিভাবে পল্টন অফিসকে তছনছ করে জানলা দরজাগুলো ভেঙে তাকে যখন অ্যারেস্ট করা হলো, প্রত্যেকটা মানুষের রক্তক্ষরণ হয়েছে। কাকুতি মিনতি করেছি আমরা দূর থেকে পুলিশের কাছে, অসুস্থ মানুষ, তাকে রেহাই দিন, কোনো কথা শোনে নাই। অপরাধ ছিল, সে আন্দোলনকে চাঙ্গা করে রাখছে, সে বিএনপিকে জোরালো ভূমিকা রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছেন, আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে প্রতিবাদ করছেন। এই ছিল তার অপরাধ, যার কারণেই প্রতি মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের সুখ শান্তি ত্যাগ করেছেন। তেমনি ভাবে আমাদের বড় ভাই রিজভী ভাই সাহেব জীবনে কখনো সুখ শান্তি শব্দের সাথে ভালোবাসা করতে পারেন না। উনি সবসময় যুদ্ধ করেছেন, এখনো যুদ্ধ করে যাচ্ছেন। এমন একটি মানুষ আমরা আজ অনুষ্ঠানে পেয়েছি। আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি, আমরা তার সুস্থতা কামনা করি। আগামী 12 তারিখ দীর্ঘ 17 থেকে 18 বছর পর যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, যদি সারা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করতে পারি। 17 বছর মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ভুলে গেছে, ব্যালট পেপার হাতে নিয়ে দেখার সৌভাগ্য 17 বছর হয় নাই। এই জায়গা থেকে যদি আমরা উঠিয়ে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করি, দেশটা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য আগামী দেশের প্রধান বানিয়ে ধানের শীষকে ভোট দিয়ে যদি তাকে জয়যুক্ত করার সুযোগ করে দিই, যদি তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, দেশ পরিচালনার সুযোগ পান, তাহলে বাংলাদেশ আগামীর সুস্থ সুন্দর সবুজ বাংলাদেশ, মায়ের চোখে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, সব কথাটি সত্য হবে। এবং আমি বিশ্বাস করি হ্যামিলনের বাসিওয়ালার মতো তিনি যেদিকে যাচ্ছেন, মানুষের ঢল নেমে যাচ্ছে। উনি চিন্তা করেছেন 1 ঘন্টা একটি প্রোগ্রাম শেষ করে আরেক ঘন্টায় আরেকটি প্রোগ্রামে যাব, 5 থেকে 6 ঘন্টা সময় লাগছে শুধু মানুষের চাপে। রাস্তায় মানুষের ঢল নেমে গেছে এক নজর দেখার জন্য কি অত্যাচার তার করেছিল। মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে তাকে হেঁটে নিজে চলার মতো শক্তি তার গায়ে রাখা ছিল না। সেখান থেকে আল্লাহ পাক আজকে সুস্থ করেছেন। এই নির্বাচনকে শক্তিশালী করবার জন্য, জনগণকে জাগ্রত করার জন্য এই সাংস্কৃতিক টিম, নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সাংখ্য কমিটি করে দেওয়া হয়েছে। ভাইয়ের স্বাক্ষরে সেই কমিটি আমরা পেয়েছি। সেই কমিটির লোকজন নিয়েই, শিল্পীদের নিয়েই এই গানগুলো তৈরি করেছি। এখানে 5টি গান আছে, একটি কবিতা আছে, তিনি ফিরে এলেন। আমি সবার কাছে প্রার্থনা করব, সময় ভিক্ষা চাবো, পুরো অনুষ্ঠানটি করে দেখবেন। অনেক গান আমরা শুনলাম এই নির্বাচনকালীন সময়ে, অনেক গান হয়েছে। প্রত্যেকটি গানই আমাদের জনগণকে উদ্বুদ্ধ করছে, ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহ যোগাচ্ছে এবং আগামী নির্বাচনে দারুণভাবে কাজে লাগানোর মতো গান করছে। আমরা যে কাজটি করেছি, একটি বিএনপির গান করেছি, সমস্ত পেশাজীবীকে নিয়ে গান করেছি, 31 দফাকে ভেঙে গান করেছি।
একটি কবিতা করেছে। ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই মিলে কি করা উচিত সেগুলি বার্তা এখানে দিয়েছি। মনিরুল ইসলাম খান, কনক আপার হাজব্যান্ড, উনি বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক। আমার বন্ধু পেয়াল ও একটু বাইরে ছিল, প্রখ্যাত সঙ্গীত পরিচালক। উনি একটি গান করেছেন, গানটি লিখেছেন গাজী মার্শাল আনোয়ার। আল্লাহ পাক পৃথিবী থেকে তাকে নিয়ে গেছেন, ওনারা ব্যস্ত নসিব করুক। গানটি দীর্ঘ বছর আগে। শহীদ জিয়ার স্বদেশী মন্ত্র, খালেদা জিয়া মানেই গণতন্ত্র, তারেক রহমান আগামীর জয়গান, রুখে দেবে শত্রুর সব ষড়যন্ত্র, বিএনপি মানে জনতার ঢল, জনতাই শক্তি, জনতাই বল। এই গানটি সুর করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন। অসাধারণ একটি গান, আপনারা সঙ্গে বুঝতে পারবেন। সুস্থ সংস্কৃতিবিহীন দেশের মেরুদণ্ড বা দেশের অস্তিত্ব রক্ষা করা মুশকিল হয়ে যায়। একটা দেশে একটা ভূখণ্ড দখল হলে দেশ দখল হয়েছে বলা যায় না। যদি অপসংস্কৃতি বিরাজ করে, সংস্কৃতি ধ্বংস হয়ে যায়, সে দেশের অস্তিত্ব রক্ষা করা বড় মুশকিল। পরিচয়বিহীন একটি দেশ হয়। ছোট্ট জীবনে ইতিহাস পড়ে দেখেছি, পৃথিবীতে যতবার রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এই সংকট মোকাবেলা করতে গিয়ে যখন পাশে সাংস্কৃতিক যোদ্ধারা দাঁড়িয়েছেন, রাজনৈতিক আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলন একসাথে গতিবেগ সৃষ্টি করেছে, তখন সেই আন্দোলন সফল হয়েছে। তেমনি ভাবে আগামী 12 তারিখে নির্বাচনে রিজভীর হাত ধরে, জনাব তারেক রহমানের হাত ধরে, বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দের হাত ধরে, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রমাণ করে দেবো রাজনীতি এবং সংস্কৃতির মধ্যে কোনো পার্থক্য নয়। আমরা এক, এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশে কোনো বিধান বিভেদ থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে বসবাস করবো। এই আবহাওয়া, এই বাতাসে নিঃশ্বাস নেওয়ার অধিকার সবার আছে। আমরা সবাই ভাই ভাই, আমাদের কোনো পার্থক্য নাই। আসুন সবাই মিলেমিশে কাজ করি, দেশকে সুন্দর করে সাজাই, দেশকে সুন্দর করে করি, একসাথে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ যারা মনির খানকে। উনি ভালো এত সুন্দর বক্তব্য দিতে পারেন, সেটা আসলে আমরা জানতাম না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমরা দীর্ঘক্ষণ যার বক্তব্য শোনার জন্য এবং যার মাধ্যমে আজকের অনুষ্ঠান উদ্বোধন হবে আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সদস্য সচিব, রাজপথের সেই লড়াকু নেতা যাকে আমরা মনির ভাই বলে গেছেন, আমরা তো তার সাথেই ছিলাম দীর্ঘদিন, যার যে কোনো জায়গায় যে কোনো সংগ্রামে একজনকে অন্তত পাওয়া যেত, রুহুল কবির রিজভী আহমেদ। সেই রুহুল কবির রিজভী আহমেদ এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি। সহযোদ্ধা অনুজ প্রতিম মনির খান সভাপতি, আনোয়ার হোসেন খান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাত্র জীবন থেকেই আমার অত্যন্ত ঘনিষ্ঠ, উপস্থিত দেশের বরেণ্য সাংস্কৃতিক নেতৃবৃন্দ, আমরা অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত এই জন্য যে আমাদের যারা এই দর্শন এবং আদর্শ, আমি দল বলবো না, আমি সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ছোট করব না, আমি শুধু এটুকুই বলবো যে তারা যে দল এবং যে আদর্শ এবং দর্শনকে যারা বিশ্বাস করে, সেটি পক্ষে যারা রয়েছেন এদেশে, যারা কবিতা লিখছেন, যারা গান গাচ্ছেন, যারা ছবি আঁকছেন, তাদের অনেকেই আজকে এখানে উপস্থিত রয়েছেন। আমি সবাইকে প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আনন্দিত এই জন্য যে আজকের আরেকটি আমরা সংকট, আরেকটি একটা চ্যালেঞ্জিং পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছে। একটা তো চ্যালেঞ্জ গেছে, একটা আমরা মোকাবেলা করেছি প্রায় 16-17 বছর এক নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদ, একেবারে আমি বলবো যে রক্তচোষা, যেমন ভ্যাম্পায়ারের গল্প আমরা পড়েছি, ঠিক ওই ধরনের আমাদের নিদ্রা ভঙ্গকারী যে গল্পগুলো আমরা, ভূত প্রেতের গল্পগুলো আমরা পড়তাম, তাই মনে হতো সেই আমলটা, যেটা 24-এর 5ই আগস্ট পর্যন্ত যারা টিকেছিল।
রাত্রে ঘুমাতে পারতাম না। দিনের বেলায় যখন হেঁটে যেতাম বা গাড়িতে যেতাম, মনে হচ্ছে কেউ যেন অনুসরণ করছে আমাদেরকে, কেউ যেন দেখছে আমরা কোথায় যাচ্ছি, এবং যে কোনো মুহূর্তে রাস্তাঘাট থেকে আমাদেরকে তুলে নিয়ে যেতে পারে, এবং তুলে নিয়ে গেছে। আমাদের অনেক সতীর্থ সহকর্মী আজকে নেই। তারা শুধুমাত্র যে এমনি দলের খুব অত্যন্ত আমি বলবো যে জুনিয়র কোনো কর্মী তা না, জনপ্রতিনিধিত্বকারী এমপি ছিলেন, এলাকায় নানাভাবে প্রতিনিধিত্ব করেছেন। এই ধরনের নেতৃবৃন্দকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তো ওই যে পরিবেশ এবং সেই ভীতিকর অবস্থার অতিক্রম করে আমরা এমন একটি অবস্থায় এসে পড়েছি, হয়তো কমপক্ষে আমরা নিঃশ্বাস নিতে পারছি, কমপক্ষে একটু নির্ভয়ে চলাফেরা করতে পারছি। কিন্তু ভয় আবার অন্য দিক থেকে অন্যরকম ভাবে আছে। চক্রান্তকারীরা তো আবার বসে থাকে না, তারা নীরবে নিভৃতে তাদের কাজ করে যায়। তার আমরা কিছু পরিণতি, তার কিছু বহিঃপ্রকাশ আমরা ইতিমধ্যে দেখেছি, আপনারা দেখেছেন যে অনেকে নির্বাচনী কাজ করতে করতেই এখান থেকে পৃথিবী থেকে তাদেরকে বিদায় নিতে হয়েছে, হাদিকে চলে যেতে হয়েছে। সুতরাং সামনের যে নির্বাচন, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং। এই নির্বাচনকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা পার করা এবং এটিকে ইনক্লুসিভ করা, এটিকে অবাধ সুষ্ঠু করা, এই দায়িত্বটি সবার। এবং আমি মনে করি এটা শুধু রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন, এদের দ্বারা শুধু সম্ভব আমি মনে করি না, সম্ভব নয়। এখানে আপনাদের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন, তারা মানে তাদের যে কাজ এবং তাদের যে কর্ম, এটা আমি মনে করি অনেক অংশেই বড় ধরনের একটা ভূমিকা পালন করতে পারে। কারণ যত সাংস্কৃতিক চর্চা এবং অনুশীলন থাকবে, তত সমাজের মধ্যে শান্তি এবং স্থিতির পরিবেশটা এটা প্রলম্বিত হবে। এটাই স্বাভাবিক। মানুষের মন যখন বিক্ষুব্ধতা থেকে মানে প্রশান্তিময় হয়ে ওঠে, তখন কিন্তু সমাজে সন্ত্রাস থাকে না, সমাজে কোনো ধরনের অনাচার থাকে না, মানুষ কোনো খারাপ কাজ করতে উদ্বুদ্ধ হয় না। আমি বলতে দ্বিধা নেই, আমি কিন্তু খুব চাচ্ছিলাম, আমি তার সামনে আছি বলে আমি বলছি না, আমি কনক চাপা আপা এমপি হোক, আমি ভীষণ রকমের এটা আমার প্রচেষ্টা ছিল। রাজনীতিতে সাংস্কৃতিক ব্যক্তিত্বের আগমন যত ঘটবে, আমি মনে করি যে সমাজ থেকে অনেক ধরনের অনৈতিকতা, সমাজের ভিতরে অনেক ধরনের অনাচার আমরা দূরীভূত করতে পারবো। বেচারি আমি জানি না কেন তার এটা হলো না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং আমার মতো আরো অনেকেই চাচ্ছিলেন যে আমরা নিশ্চিত ছিলাম যে উনি পাবেন, নমিনেশনটা পাবেন। তারপরেও উনি পাননি, কিন্তু আমি এর মধ্যেই 2-3টি অনুষ্ঠানে ওনার উপস্থিতি এবং ভাই সহ ওনার মানে হাজব্যান্ড সহ উপস্থিত, এটা দেখে আমার ভালো লাগলো যে না, যে একটি আদর্শকে ভালোবাসার লোক শুধু দলের মধ্যেই নয়, দলের বাইরেও যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং যারা সংস্কৃতির অনুসরণ করছেন তারাও রয়েছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। রবি চৌধুরী তো খুব প্রভাব বিস্তারকারী একজন শিল্পী, তো তারা একটি দলকে, দলের আদর্শকে সমর্থন করে। এটা যখন জানাজানি হয় মানুষের মধ্যে, এটা ভীষণ ধরনের একটা প্রভাব তৈরি করে, একটা গভীর ছাপ তৈরি করে এই জিনিসটি। তো সুতরাং যারা আমি যতটুকু এখানে শুনেছি, মনির খান বা আরো যারা আছেন, যে সমস্ত গীতিকার রয়েছেন, কবি রয়েছেন, আর শিল্পী রয়েছেন, হ্যাঁ নায়ক অনুষ্ঠান রয়েছে, তার চিনি আমরা সব একেবারে। তো এনারা যখন আসেন থাকেন এবং সাধারণ মানুষ যখন বুঝতে পারে যে এরাও একটি আদর্শকে, একটি দর্শনকে ভালোবাসে বা অমুক নেতাকে ভালোবাসে, এই কথাটা জানলে পরেও, কারণ সমাজে তো একটা বড় ধরনের প্রভাব তাদের রয়েছে, যেমন রাজনৈতিক নেতৃত্বের যেমন একটা প্রভাব থাকে, একজন দীর্ঘদিন সংগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে যারা বড় বড় নেতৃত্বে যারা এসেছেন, মৌলানা ভাসানী, আবুল কাশিম ফজলুল হক, শেরে বাংলা, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, তাদের যেমন একটা প্রভাব ছিল ওই সময়। তো সুতরাং বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাদের একটা বিরাট মানে থাকে, প্রভাব থাকে জনগণের মধ্যে। একবার আমি শুনেছি, আমার বন্ধুরা ছিলেন, একটি
মানে সাংস্কৃতিক টিমটা ছিল পঞ্চগড়ে। তো পঞ্চগড়ে যাওয়ার সময় তো ওই টিমের মধ্যে অনেক শিল্পী টিল্পী ছিলেন, সব জাতীয় শিল্পীরা, অনেক কবি সাহিত্যিকেরা ছিলেন। ওর মধ্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি ছিলেন, তার নামটা কি আবার ঠিক মনে পড়ছে না, যে কয়েকজন হবে আর কি, নাতনি ছিলেন, কি হবে আর কি, এরকম একজন ওনার নাতনি একজন ছিলেন। তো রাস্তার মধ্যে একটা গাড়ি পাংচার, বহরের মধ্যে একটা গাড়ি পাংচার হয়ে গেছে। তো ওই হাইওয়ের পাশে কোনো একটা মানে ছোট্ট চায়ের দোকানে বসেছেন, রাত হয়ে গেছে তখন আর কি, হয়তো 8টা-9টা বাজে। ওই চায়ের দোকানের মধ্যে, শীতকাল, চায়ের দোকানের মধ্যে খুব অল্প লোকজন আর কি তারা বসে আছে, কিন্তু টানাটানি হয়ে গেছে, হুইসপারিং হয়ে গেছে যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের নাতনি আছে এর মধ্যে, শিল্পীদের মধ্যে। এই বলতে বলতে মুহূর্তে 15-20 মিনিট, আধা ঘন্টার মধ্যে লোক ভেঙে পড়ছে তাকে দেখার জন্য। তার মানে এটা তো চারটিখানি ব্যাপার না, কাজী নজরুলের নাতনি। এই যে আমি ওইটাই বলছি যে এটা একটা প্রতীকী হিসাবে আমি বললাম, কিন্তু যে গভীর প্রভাবটা থাকে জনগণের মধ্যে, শুধু রাজনৈতিক নেতৃত্বের নয়, দলের নয়, সাংস্কৃতিক নেতৃত্বের থাকে। এই কারণে আমি ভারতে তো রয়েছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র তো কম নয়। আর্নেস্ট শোয়েটজেগার তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হয়ে গেলেন এবং রিপাবলিকান পার্টি টানাটানি করে তাকে সেখানে তাকে হওয়ার জন্য অনুরোধ করেছে এবং তার দলকে বলেছে তাকে তোমার সমর্থন করো। তারা আমাদের মতো কেন্দ্র থেকে নমিনেশন দেয় না, পার্টি প্রাইমারি করে আসতে হয়। প্রাইমারিতে উনি জিতে গেলেন এবং ভোটে জিতে গভর্নর হলেন। এটা এই কারণেই যে পৃথিবীময় যেখানে ন্যূনতম গণতন্ত্র আছে, যেখানে সুস্থ গণতন্ত্রের চর্চা আছে, যেখানে মানুষ সভ্য, ভব্য এবং তাদের সুরুচি প্রকাশ যেখানে ঘটেছে, সেখানে সাংস্কৃতিক ব্যক্তিদের একটা গভীরতম প্রভাব বিরাজমান থাকে। তো মনির খানরা, আমরা কয়েকদিন আগে ইথুন বাবুর একটি প্রোগ্রাম সেখানে উপস্থিত হয়ে দেখেছি, ছিল মনির খান এই কাজটি করছে। সে নিজেও বাংলাদেশের একজন খুব নাম করা কণ্ঠশিল্পী। তাদের হাত দিয়ে যেটা হবে আমি মনে করি সেটা একটা উত্তম কাজ, অধম কাজ নয়, বরং উত্তম কাজ হবে। এবং বিশ্বাস সামনে নির্বাচন এবং আরো অনেক কিছু আমাদের মানে কাজ আছে, আমাদের অনেক বিষয় আছে যেগুলো করার ক্ষেত্রে, যেগুলো আমরা মনে করি যে এটা নিষ্পাদন করার জন্য আপনাদের দরকার আছে। কারণ আমরা শুধুমাত্র একটা নিছক নির্বাচন করব, জনগণ আমাদেরকে রায় দিলে ক্ষমতায় আনবে, এর মধ্যেই নয়। একটা প্রশ্ন সবার মধ্যেই যেটা জেগেছে, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বটা টিকিয়ে রাখতে পারবো তো? আর এই টিকিয়ে রাখার ব্যাপারে রাজনৈতিক নেতাকর্মীর চেয়ে সবচেয়ে বড় অবদান হচ্ছে সাংস্কৃতিক ব্যক্তিদের। কারণ আজও আমরা মন খারাপ হলে, আজও আমরা নানাভাবেই নিজেকে খুব বিক্ষুব্ধ মনে হলে, বিশেষ করে এই 16-17 বছর হাসিনার আমলে যখন মানে পুলিশের পিটুনি খাচ্ছি, রিমান্ডে যাচ্ছি, মাসের পর মাস, দিনের পর দিন রিমান্ডে, ওখান থেকে আবার টেনে হিচড়ে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন কিন্তু আমাদের সেই গানগুলো মনে পড়তো, মুক্তির মন্দিরও যে সোপানতলে, তারপর বিচারপতি তোমার বিচার করবে যারা, এই যে উদ্দীপনামূলক যে গানগুলো একসময় এদেশের ভারতীয় কি বলে যে স্বাধীনতা আন্দোলন, এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে বিখ্যাত যে সমস্ত শিল্পীরা গিয়েছেন এবং যেটা আজও কিন্তু আমাদেরকে আন্দোলিত করে, কাজী নজরুল তাদের মধ্যে অন্যতম প্রধান। তো আপনাদেরও সামনে হয়তো ওই ধরনেরই ভূমিকা পালন করতে হতে পারে, যখন আমরা একটা কঠিন সংকটের গভীরে দেশটা পড়বে, তখন খুবই প্রয়োজন আপনাদের প্রত্যেকেরই আমি শুভকামনা জানাচ্ছি। এবং আজকে এখানে যে গানটি এবং কবিতা উদ্বোধন করা হবে, আমি সেই নির্বাচনী গানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি শুভ উদ্বোধন করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি, মূল্যবান বক্তব্য শুনলাম। গানগুলি লিখেছেন, আগে বলেছে গাজী মাশরুল আনোয়ার প্রয়াত, গান লিখেছেন ডক্টর মানব স্রোত, গান লিখেছেন আমাদের মাকসুদজামিল মিন্টু ভাই এবং কম্পোজিশন করেছেন মাসুম মিন্টু ভাই। আর প্রতিটি গানে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার জিয়াউল হাসান পিয়াল ভাই
মিক্স মাস্টারিং করেছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই এটি আমরা দেখব। আমি প্রধান মহোদয়কে সামনে বসার জন্য সামনে অনুরোধ জানাচ্ছি এবং সবার কাছে আমি 20 থেকে 25 মিনিট সময় চেয়ে নিচ্ছি এই প্রতিটি যে কন্টেন্টগুলো আমরা বানিয়েছি সেগুলো একটু দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা এই গান শোনার পর থেকে আমরা সারা বাংলাদেশে এগুলো প্রচার করব এবং নির্বাচনী কাজে আমরা নেমে পড়ব। ধন্যবাদ সকলকে। সমস্যা আছে, নিচে দেখা যাচ্ছে না, সময় দাও। Oh
ভিডিওটা
স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কবি মানব স্রোতের কবিতা তিনি ফিরে এলেন। সেই প্রত্যাখ্যাত সময়ের তাহকালে দুঃসহ চক্রবুহে বাধ্যগম পরের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কবি মানব স্রোতের কবিতা তিনি ফিরে এলেন। সেই প্রত্যাখ্যাত সময়ের তাহকালে দুঃসহ চক্রবুহে বাধ্য গমনে ৬,৩১৪ দিন পর ৫৬,০০০ বর্গমাইল প্রশস্ত বুকে লাল সবুজের স্বপ্ন ধারণ করে তিনি ফিরে এলেন এ বাংলার মাটিতে। তৃপ্ত পায়ে অশক্ত চোয়াল আর ৭১ থেকে ২৪ লক্ষ হাজার শহীদের রক্তে ভেজা চেতনায় শানিত অপলক দৃষ্টি নিয়ে বুকের ভেতর ১৭টি বছরের কষ্টের জগদ্দল এবং শেকড় থেকে শিখরের ষড়যন্ত্র দৃঢ় হাতে রুখে দিয়ে তিনি ফিরে এলেন সম্বিধারা মানুষের টানে। অগণিত উৎসুক অপেক্ষমান জনতার নতুন করে বেঁচে ওঠার প্রতীক স্বপ্ন সারথি দুরন্ত নাবিকের অবয়বে পিতার রেখে যাওয়া অসমাপ্ত সোনার বাংলা এবং ১৮ কোটি জনতার আশার বাতি করবে। আজ এক নিদারুণ প্রেক্ষাপট। আজ এই মানবিক মৃত্তিকার বুক জুড়ে কপট দেশপ্রেমিক বেনিয়া বুদ্ধিজীবী এবং সাম্প্রদায়িক উরকদের উদ্ধত আস্ফালন। আজ এই উর্বর পরীর দেশ উষর বালিয়ারির খোলসে আবদ্ধ স্বর্গলোভী উট পাখির অনায়াস বিচরণ ভূমি। ওদের মুখোশের রং বারবার বদলায়। বোধ ও বিবেকে, চেতনা ও ঐতিহ্যে, ফসল ও ফলনে, কবিতা ও কথনে, খবর ও খাদ্যে। সে জনগ্রস্ত চেতনার বুককিট ও উরগের বদ্ধ দল তাদের সমস্ত ক্ষমতা আর কূট কৌশল নিয়ে প্রতিরোধ করতে চেয়েছিল তার স্বদেশ প্রত্যাগমন। তবুও তিনি এলেন উড়িয়া ঘুরিয়া আকাশ ফুরিয়া আত্মবিষের ডানায় চড়িয়া জান্তা দানব উপেক্ষা করিয়া দেশ ও জনতা বুকেতে ধরিয়া তিনি এলেন। তার আগমনে সমগ্র বাংলাদেশ আজ লাল সবুজ স্লোগানে স্লোগানে প্রকম্পিত রেসকোর্স, বিমানবন্দর থেকে কুড়িলে পথে পথে জনতার ঢেউ। ৩০০ ফিট হয়ে উঠেছে সজ্জিত তারমাক। সংবর্ধনা মঞ্চের আচ্ছাদনে জেগেছে নীল আকাশ। পৌষের মায়া ভরা হিমের ধূসর কুয়াশা মেখে নরম আলোয় বিভোর নতুন বাংলাদেশ। তার পা যখন স্পর্শ করল পিতৃভূমি, তিনি তখন অকুণ্ঠ আবেগে মুঠোয় ভরে নিলেন মা ও মাটির আজন্ম ঋণ। মিহি ধুলোর কটাল কটাল টানে চোখ থেকে ঝরে পড়ল দুফোঁটা মুক্ত জল। নিমিষেই তার শুষিয়ে মাটি পৌঁছে দিল শহীদ জিয়ার খনন করা অজস্র খালের বুক জুড়ে সোনালী ফসলের বীজ। সে জলে সঞ্চারিত হলো কোটি কোটি প্রাণ। একসাথে জেগে উঠল অজস্র নজরুল। তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনে কাল বসে খেয়ে ঝড়। তোরা সব জয়ধ্বনি কর। সেই জয়ধ্বনিতে তিনি জন্ম নিলেন শেকড়ের গভীর থেকে। তিনি উঠে এলেন
পূর্বপুরুষের গৌরবের ইতিহাস থেকে তিনি হয়ে গেলেন পৌষের কুয়াশা ভেদ করে আলোকিত বাংলাদেশের নতুন সূর্যোদয়। তিনি ফিরে এলেন, তিনি বাংলাদেশ হয়ে ফিরে এলেন। আজ থেকে তিনি বাংলাদেশ, তিনি স্বপ্নের বাংলাদেশ। সুন্দর